জয়গুরু। বন্ধুরা, যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের একেবারে উত্থান হয় না, অনেকের আছে এমনিতে সমস্যা নেই, যখন সহবাসে যান বা স্ত্রীর কাছে যান তখন গোপনাঙ্গটা আস্তে করে নিস্তেজ হয়ে ভেতরের দিকে ঢুকে যায়, আর উত্থান হয় না। যারা এই রকম সমস্যার মধ্যে আছেন, আজকে তাদের কাছে অনুরোধ করতেছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন, কথাগুলো শুনতে থাকুন। ওষুধ তো খেয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন বা এখনো খেয়ে যাচ্ছেন। যে যা বলতেছে, হালুয়া থেকে শুরু করে শিমুল মূল শতমূল অশ্বগন্ধা কোনো কিছুই বাদ রাখতেছেন না। গাছের শেকড় বাকড়ও কোমরে ঝুলিয়ে রাখতেছেন এই উত্থানজনিত সমস্যা দূর করার জন্য, কিন্তু সমাধান করতে পারতেছেন না। কেন সমাধান হচ্ছে না, অর্থাৎ ওষুধ খেয়ে কেন এই সমস্যার সমাধান করতে পারতেছেন না, আজকে তার গোপন তথ্য আপনাদেরকে আমি বলে দেব। এমন কিছু তথ্য আজকে আপনাদের আমি শেয়ার করব, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, অথচ আপনাদের মধ্যে সেই সমস্যাগুলো আছে যেগুলো আপনারা নিজেরা বুঝতে পারতেছেন না। আজকে আমি আয়নার মতো সবকিছু পরিষ্কার করে দেব। যদি বুঝতে পারেন তাহলে উত্থানজনিত সমস্যার সমাধান হয়ে যাবে। উইদাউট মেডিসিন, 1 টাকার ওষুধও সেবন করতে হবে না। শুধু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। উত্থানজনিত সমস্যা বা ইরেকটাইল ডিসফাংশন দুটি কারণে হয়। একটা কারণ হলো দৈহিক, অর্থাৎ দৈহিক কোনো সমস্যা থাকলে সেটার কারণে উত্থানজনিত সমস্যা হয়। আরেকটা হলো মানসিক কারণ। এখন বলি দৈহিক কারণটা কি। গোপনাঙ্গে যখন রক্ত সঞ্চালন ঠিক মতো হতে পারে না, অর্থাৎ বাধাপ্রাপ্ত হয়, তখন গোপনাঙ্গ উত্থান হয় না বা ইরেকশন হয় না। আরো কিছু দৈহিক কারণ আছে। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় আছেন, অর্থাৎ যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে, যারা আইবিএস এর রোগী, তাদের এই উত্থানজনিত সমস্যা হয় বা হতে পারে। এখন কথা হলো, এই যে দৈহিক যে কারণগুলোর কথা বললাম, এই কারণগুলো যদি থেকে থাকে, অর্থাৎ এই সমস্যাগুলো যদি আপনাদের থেকে থাকে, তাহলে বিভিন্ন ওষুধ খেলে এই সমস্যার সমাধান হয়ে যায় বা হয়ে যাবে। তখন হালুয়া টালুয়া কাজ করবে। কিন্তু যদি মানসিক সমস্যা হয়ে থাকে, তখন এই হালুয়া টালুয়া কোনো কিছু কাজ করবে না। সেই মানসিক সমস্যাগুলো কি, আসুন একটু জেনে নেই। তার আগে একটি বাস্তব ঘটনা আপনাদের কাছে আমি একটু শেয়ার করে নেই। এক ভদ্রলোক 10-11 দিন আগে আমাকে কল করে বলতেছিল যে, গুরুজি আপনি আমাকে একটা হালুয়া টালুয়া করে দেন। আমি বললাম কেন? বলতেছে যে আমার উত্থানজনিত সমস্যা হচ্ছে, অর্থাৎ আবার একেবারেই উত্থান হচ্ছে না, কিন্তু এমনিতেই ঠিক আছে। আমি যখন আমার স্ত্রীর কাছে যাচ্ছি তখন উত্থান হচ্ছে না। আমি এর মধ্যে হস্তমৈথুন করে দেখেছি, তাতে আমার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু আমার স্ত্রীর কাছে গেলে পরেই আর গোপনাঙ্গ উত্থান হয় না। আমি বললাম এটা কতদিন আগে থেকে? পরে বলতেছে 1 বছর ধরে এই সমস্যাটা হচ্ছে। আমি বললাম আপনি বিয়ে করেছেন কতদিন হলো? পরে বলতেছে বিয়ে করেছি 2 বছর হলো। আমি বললাম প্রথম কি সমস্যাগুলো হয়েছিল? পরে বলতেছে না, প্রথম প্রথম সমস্যাটা হয় নাই, কারণ তখন নতুন নতুন বিয়ে করেছি, তখন সবকিছু ঠিক ছিল। আমি বললাম মেসেজ কিন্তু আপনি আমাকে দিয়ে দিলেন। প্রথম সমস্যাটা হয় নাই কারণ তখন নতুন নতুন বিয়ে করেছেন, অর্থাৎ আপনার মধ্যে তখন এক ধরনের কামক ক্ষুধা ছিল, সেই জন্য প্রথম সমস্যাটা হয়নি। পরবর্তীতে সমস্যাটা হয়ে গেছে, তার বেশ কিছু কারণ আছে, সেটা আপনাকে আমি পরে বলতেছি। এখন আপনি আমাকে বলুন যে এর আগে কি হালুয়া টালুয়া অনেক কিছু খেয়েছেন আপনি? পরে বলতেছে হ্যাঁ অনেক কিছু খেয়েছি, হাজার হাজার টাকা খরচ করে ফেলেছি, কিন্তু আপনার সেদিন আমি একটা ভিডিও দেখছি, হালুয়ার ভিডিও। আমার বিশ্বাস আপনি যেভাবে ভিডিওতে কথা বলেছেন, আপনি হালুয়া করে দিলে আমি সুস্থ হয়ে যাব। আমি বললাম ওই ভিডিওতে কি শুধু হালুয়ার কথাটাই শুনছেন, আর কোনো কথা শুনেন নাই? পরে বলতেছে যে হ্যাঁ আর কিছু কথা আমি শুনছি, কিন্তু আমি ঠিক বুঝতে পারি নাই। আপনি মানসিক সমস্যার কথা বলছেন, কিন্তু সেগুলো আমি বুঝতে পারি নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এখন আপনাকে আমি বলি, এই হালুয়া খেলে, অর্থাৎ আমি যদি আপনাকে হালুয়া করে দেই, সমস্যার সমাধান হবে না, আপনার সমস্যাটা অন্য একটা জায়গায় রয়ে গেছে। পরে বলতেছে গুরুজি কোথায় রয়ে গেছে? আমি বললাম আপনি সত্যি করে বলেন, প্রথম 1টা বছর আপনি ভালো ছিলেন, তার মানে ওই সময়টা আপনার স্ত্রীর প্রতি বেশ আকর্ষণ ছিল, আপনার মনে কোনো সন্দেহ বা কোনো কিছু ছিল না। কিন্তু পরবর্তীতে এমন কিছু ঘটনা ঘটেছে আপনার স্ত্রীর সাথে, যার কারণে আপনার স্ত্রীর প্রতি আকর্ষণটা আস্তে আস্তে কমে গেছে, এবং আপনি যখন সহবাসে যাচ্ছেন তখন আপনার স্ত্রীর এমন কিছু আচরণ আছে যেগুলো আপনার ওই সময়টায় মনে পড়ে যাচ্ছে, যার কারণে আপনার
আপনার উত্থান হচ্ছে না, আস্তে করে ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যাচ্ছে। পরে চুপ হয়ে গেছে। আমি বললাম, কি ব্যাপার, কোনো কথা বলতেছেন না যে আপনি? পরে বলতেছে, গুরুজি আপনি গোপন কথাটা কিভাবে ধরে ফেললেন? আমি বললাম, হ্যাঁ আমি ধরে ফেলেছি, এখন আপনি সত্য কথাটা বলে দেন, কি সমস্যাটা হচ্ছে। পরে বলতেছে, গুরুজি এমন একটা সমস্যায় আমি আছি যে সমস্যার কথাটা আমি কাউকে বলতে পারতেছি না। ডাক্তারের কাছে আমি বলতে পারিনি এবং আমার স্ত্রীকেও কথাটা আমি বলতে পারতেছি না। পরে বলতেছে, আমার স্ত্রীর কাছে গেলে পরেই একটা গন্ধ আমার নাকে আসে, অর্থাৎ আমার স্ত্রীর কাছ থেকে একটা গন্ধ আমার নাকে আসে, ওটা আমি আর সহ্য করতে পারি না। তখন কেন জানি আমার মনটা খারাপ হয়ে যায়, শত চেষ্টা করার পরেও আর উত্থান হয় না। এখন এই কথাটা তো আমি আমার স্ত্রীকেও বলতে পারতেছি না যে তার যে এই সমস্যাটা আছে, যার কারণে আমার সমস্যাটা হচ্ছে, এটা তো আমি বলতে পারতেছি না। তখন তাকে আমি বললাম, এটা হলো নর্মাল একটা ঘটনা, অনেক মেয়েদের হরমোনজনিত সমস্যার কারণে শরীর থেকে একটা গন্ধ আসতে পারে বা আসে, এটা কোনো ঘটনা না। ঘটনা হলো আপনি এটাকে মেনে নিতে পারতেছেন না। কারণটা কি আপনাকে আমি বলে দিই, সত্য করে কথাগুলো বলবেন। পরে বলতেছে, হ্যাঁ গুরুজি বলেন তো। আমি বললাম, আপনি হলো খুঁতখুঁতে টাইপের, আপনি অতিরিক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করেন, আপনি কোনো ময়লা কাপড় চোপড় বা ময়লা কোনো কিছু দেখতে পারেন না। এমনও হয় আপনি নিজের পরনের কাপড় 3-4 ধন, এরকম হয় না? পরে বলতেছে, হ্যাঁ গুরুজি সত্যিই তো, আপনি কি করে এগুলো বলতেছেন? আমি বললাম, আরো কথা আছে, আপনি একটু ধৈর্য সহকারে শুনেন, আপনি একটু মিলিয়ে নেন আপনার সাথে। আপনার স্ত্রীর অনেক পোশাক আশাকই আপনার পছন্দ হয় না, সে যে কাপড় চোপড় গুলো পরে ওগুলো আপনার পছন্দ না, আপনি একটু অন্যভাবে তাকে চান, অর্থাৎ আপনি একটু কনজারভেটিভ, আপনি চান তাকে ভদ্র মার্জিত, মানে ওই রকম পোশাক আশাক গুলো পরে থাকুক। কিন্তু আপনার স্ত্রী হলো একটু বেশি রকম কামক টাইপের বা একটু বেশি রকম সাজগোজ পছন্দ করে, যার কারণে ওই জিনিসগুলো আপনার পছন্দ হচ্ছে না, অর্থাৎ তাকে আপনি মেনে নিতে পারতেছেন না। যখন আপনি সহবাসে যাচ্ছেন তখন তার এই জিনিসগুলো আপনার মনে পড়ে যাচ্ছে, তখন আর আকর্ষণটা কাজ করতেছে না। পরে বলতেছে, হ্যাঁ গুরুজি সত্যি বলতেছেন। আমি বললাম, আপনার মধ্যে খুব বেশি সন্দেহ কাজ করে, আপনার স্ত্রী কারোর সাথে কথাবার্তা বলতেছে দিনের বেলায়, এটা আপনি পছন্দ করতে পারেন না, আপনি একা একা জ্বলে পুড়ে ছারখার হয়ে যান, কথাটা ঠিক কিনা? পরে বলতেছে, হ্যাঁ এটাও ঠিক আছে। আমি বললাম, আপনি খুব বেশি আনন্দদায়ক ঘটনা সহ্য করতে পারেন না, 4-5 জন লোক এক জায়গায় আছে হাসি খুশি ভাবে কথাবার্তা বলতেছে, এটা আপনি পছন্দ করেন না, অর্থাৎ আপনি একা একা থাকতে পছন্দ করেন, আপনি খুব বেশি কারোর সাথে মিশেন না, আপনি দুষ্টামি ফাজলামি একদম পছন্দ করেন না। বিশেষ করে আপনার স্ত্রী যদি একটু রোমান্টিক কথা বলে, আপনি সেটাকে অন্যভাবে নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ সেটাকে আপনি মেনে নিতে পারেন না। আপনি মনে মনে ভাবেন, আমার স্ত্রী মনে হয় একটু অন্য টাইপের, একটু নোংরা টাইপের, এটা আপনি মনে মনে ভাবেন। এখন বলুন সমস্যাটা কার? পরে বলতেছে, গুরুজি এই যে যে কথাগুলো আপনি আমাকে বললেন, আমাকে আজ পর্যন্ত কোনো ডাক্তার এই কথা বলতে পারেনি। আমার যে এই সমস্যাগুলো আছে কেউ আজ পর্যন্ত আমাকে বলতে পারেনি, কিন্তু আমি জানি যে হ্যাঁ আমার এই সমস্যাগুলো আছে, কিন্তু আমি এতদিন বুঝতে পারিনি এগুলো যে আমার সমস্যা। আপনি আজকে ধরিয়ে দিতেছেন, এখন আমি বুঝতে পারতেছি এগুলো আমার সমস্যা। আমি বললাম, হ্যাঁ আপনি হলো মানসিকভাবে অসুস্থ, অর্থাৎ আপনি ওসিডি পেশেন্ট বা সন্দেহবাতিক রোগে আক্রান্ত। এই সমস্যার সমাধান না হলে আপনি যতই হালুয়া খান কাজ হবে না। তখন বলতেছে যে গুরুজি এর জন্য আমাকে কি করতে হবে? তখন আমি তাকে কাউন্সেলিং এর কথা বললাম এবং তারপরের দিন থেকে কাউন্সেলিং শুরু করলাম। এই যে গতকালকে তার কাউন্সেলিং শেষ হয়েছে, সে গতকালকে সকালবেলা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়েছে যে গুরুজি আমার জীবনটা অন্যরকম হয়ে গেছে, আমার এখন আর কোনো সমস্যা হচ্ছে না, অথচ আমি হাজার হাজার টাকা খরচ করেছি, আমার সমস্যার সমাধান হয়নি। বুঝতে পারছেন তো এই ঘটনাটার মাধ্যমে আপনাদের কি মেসেজটা দিলাম, অর্থাৎ কি কি সমস্যা আপনাদের আছে? আরো অনেক সমস্যা আছে। গোপন অঙ্গের অনুভূতি নাই, গোপন অঙ্গ ছোট কেন, আমি এটা দ্বারা পারবো নাকি, যদি না পারি সহবাসে গেলে যদি উত্থান না হয়, আমার স্ত্রী যদি একটু অন্যরকম হয়, সে যদি কোনো কিছু মনে করে, মানে এই যে যে একের পর এক সন্দেহ, এই দৈহিক সমস্যা নিয়ে এই সন্দেহটা আপনার জীবনটাকে শেষ করে দিতেছে, অর্থাৎ পুরুষত্বটা নষ্ট করে দিতেছে। তাহলে কোন ওষুধ আছে এই সমস্যার সমাধান করবে? সমস্যাটা হইতেছে মনের মধ্যে, তাহলে মনের রোগ অর্থাৎ মনের সন্দেহ দূর করার জন্য কোনো ওষুধ আছে? না, কোনো ওষুধ নেই। এর জন্য কি করতে হবে? ওই যে ওই রোগীটাকে যেভাবে আমি রিল্যাক্স করেছি কথার মাধ্যমে, এরকম ভাবে রিল্যাক্স করতে হবে, অর্থাৎ কথার মাধ্যমে মন থেকে সন্দেহগুলোকে দূর করে দিতে হবে, যেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। এছাড়া মনের সমস্যার সমাধান হবে না, যতই ওষুধ খানা যা কিছুই করেন কাজ হবে না। আপনাকে মানসিক সমস্যার সমাধান করতে হলে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। এখন কাউন্সেলিংটা কি অনেকে বুঝতেই পারেন না,
আমরা প্রত্যেকটা ভিডিওতে কাউন্সেলিং এর কথা বলি। অনেকেই আমাকে আবার কল করে জিজ্ঞেস করেন যে স্যার কাউন্সেলিংটা কি? কাউন্সেলিং হলো কথা। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে ভুলগুলো আপনাদের ধরিয়ে দিলাম, এই ভুলগুলো কিভাবে শুধরাতে হবে, কিভাবে মনকে পরিবর্তন করতে হবে, সেটাকে কাউন্সেলিং বলে। কাউন্সেলিং কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না। কাউন্সেলিং হলো কথা, জাস্ট কনভারসেশন। আমরা কিভাবে সেই কাউন্সেলিং কোর্সটি করিয়ে থাকি। আমাদের কাউন্সেলিং কোর্সটি হয় অনলাইন কাউন্সেলিং কোর্স। দেশে বা দেশের বাহিরে যে যেখানেই আছেন সেখানে একটা নীরব জায়গা বেছে নেবেন। যেহেতু মন নিয়ে কাজ করা হবে সেই জন্য একটা নীরব জায়গা বেছে নেবেন। তারপরে কানে হেডফোন দিয়ে শুধুমাত্র কথা শুনবেন। কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন। কিভাবে মনের পরিবর্তন হয়, কিভাবে মন থেকে সন্দেহ, নেতিবাচক চিন্তা, দুশ্চিন্তা দূর হয়ে যায় তখন বুঝতে পারবেন। প্রতিদিন আধা ঘন্টা করে মাত্র 7টা দিন কাউন্সেলিং করানো হবে। মাত্র 7 দিন সমাধান হয়ে যাবে। সিদ্ধান্ত নিন আপনারা। বছরের পর বছর ওষুধ খেয়ে যাবেন নাকি কাউন্সেলিং করে উত্থানজনিত সমস্যার সমাধান করে ফেলবেন। দেখুন কি করবেন আপনারা।